প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাউম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে অনুষ্ঠান টিফিনের ফাঁকে। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। আমি ভেবেছিলাম কি যে বাংলাদেশের মানুষ তো খুব ভালো, তারা নিশ্চয়ই আমার সাথে এরকম বেইমানি করবে না। এখানে অন্তত আমি একটা অর্গানিক লাভ পাবো, কিন্তু এখানে চিরতার রস ছাড়া অর্গানিক কিছুই পাইবা না। চিরতার রস খাও। পানি, আচ্ছা পানি, তাহলে পানি খাও। পানি হজম হইলে পরে চিরতার রস খাওয়া। জানো জেনি, তোমার ক্ষেত্রে এটা না একটা উচিত বিচার হয়েছে। হ্যাঁ, তুমি এত গোল্ড নিয়ে আসলা, সব দিলা বাটপার রে, আমার একটা টুকরা টাকাও দিলা না। দিতে পারতা কিন্তু। নেওয়াজ, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? কি সেলিমারে পিটাই দিব? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি স্ট্যান্ড আপ কমেডিয়ান শাওন মজুমদার। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন বলেন? খুব ভালো আছি, মানে দৈহিকভাবে শারীরিকভাবে ভালো আছি, মেন্টালি ভালো নেই, কারণ আমাদের সর্ব পরিস্থিতি যেটা চলতেছে সেটাতে কারো মেন্টালি ভালো থাকার উপায় নেই আর কি। না, আমরা চাইলেও সেটাকে আসলে অ্যাভয়েড করে যেতে পারবো না। দেখতে যতই ভালো লাগুক, দেখতে যত সুন্দর লাগুক, সুস্থ লাগুক, বাট ভেতর থেকে আমরা অনেক দুর্বল হয়ে গেছি আর কি। সেটাই। তবে এটা বলতে হয় যে আমরা যে নিজেটা শারীরিকভাবে সুস্থ আছি, সেই জায়গাটাতে আসলে আলহামদুলিল্লাহ। আর আপনারা যে মানুষগুলো আছেন তারা আসলে মন ভালো করার কাজটি করে যান প্রতিনিয়ত, চেষ্টা করে যাচ্ছি। সেটাও আসলে মানে অনেক প্রতিকূল পরিস্থিতিতে এই কাজটি করাটাও কিন্তু ভীষণ কঠিন। হ্যাঁ, সামহাও মানে কখনো কখনো কঠিন হয়ে যায়, বাট করতে হয়। যেটা এখন, আগে তো ছিল শুধুমাত্র ইচ্ছে থেকে করা, এখন এটা প্রফেশন হয়ে গেছে। যখন এটা প্রফেশন হয়ে যায় তখন নিজের মনের উপর থাকে না আর কি, যেটা করতে হবে তো করতে হবে। এমন তো হয়েছে নিশ্চয়, তাই না, যে যখন আপনার ভীষণ মন খারাপ কিন্তু গিয়ে জোকস বলতে হবে বা মানুষকে হাসাতে হবে, এটা তো নিশ্চয় অনেকবার করতে হয়েছে। অনেকবার করতে হয়েছে এবং বহু কষ্টের কাজ, এবং অনেকবার ফেলও করছে। কারণ এটা হচ্ছে কি, নিজে যদি চার্মিং মুডে না থাকি, এনার্জেটিক মুডে না থাকি, ওই এক্সপ্রেশন, ওই ডেলিভারিটা, মানে আমাদের তো কথা দিয়ে, এখানে তো কোনো মিউজিকও থাকে না বা কোনো সাইড কোনো সাপোর্টও থাকে না। প্রত্যেকটা ব্যাপার আমার কথা, আমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করতেছে। তো সেখানে যদি মুড খারাপ থাকে, মন মেজাজ খারাপ থাকে, মানে দেখা যায় যে অনেক সময় ফেল করছি, হয় নাই, ওয়ার্ক হয় নাই, মানে শোটা খারাপ গেছে বা প্রোগ্রামটা খারাপ হয়েছে, তখন খুবই খারাপ লাগে আসলে। এটা আমি ভীষণভাবে রিলেট করতে পারছি, কারণ একজন পারফর্মারকে সবসময় সেই জায়গাটা, ওই লাইভলিনেসটাকে রাখতেই হয়, এবং এটা আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। বাট এটা রাখাটাও খুব টাফ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় এটা রাখাটা টাফ, বাট আমাদের রাখতে হয়। অনেকে বোঝে, অনেকে বলে যে আপনার কি মন খারাপ হলে আপনাকে কে হাসায়? তো এইটাই আমার প্রশ্নটা আসলে, আমাদের মন খারাপ হলে আমরা কাকে দেখে হাসবো বা কি দেখে মনটা ভালো করবো, তখন সেটা খুঁজে পাই না। সেটাই। হাসো সিজন 7 এটা শুরু হচ্ছে এবং অলরেডি রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। আপনি তো হাসোর সাথে আছেন বেশ কিছু বছর ধরে। আমি হাসোর সাথে আছি জন্মলগ্ন থেকে, মানে হাসোর জন্মলগ্ন থেকে। হাসো সিজন 1-এ আমি পার্টিসিপেন্ট ছিলাম। সেখানে আমি প্রায় সেমিফাইনাল পর্যন্ত গিয়ে একবার বাদ যাই, এলিমিনেট হয়ে যাই। তারপর আবার ওয়াইল্ড কার্ডে আমাকে আনা হয়। ওয়াইল্ড কার্ড এনে আমি ওয়াইল্ড কার্ড থেকেও বাদ পড়ে যাই, মানে আমি বাদ পড়ার লিস্টে। আমি জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি কোনো সেক্টরে, বাট বাবা মার দোয়া,
সবার ভালোবাসায় যেখানে গেছি সেখানে যেই পজিশনে গেছি টপ পজিশনে গেছি এখন পর্যন্ত। এবং মানুষের ভালোবাসা পেয়েছেন, ভালোবাসা প্রচুর পেয়েছি, মানে এইটা কখনো মানে কমতি হয়নি এবং এর কোনো মানে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আচ্ছা, এই যে 6টা সিজন শেষ হলো, 7 নম্বর সিজন শুরু হচ্ছে, মানে ইতিমধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, তো কি পার্থক্য আসলে, মানে যদি আমি বলি যে 6টা সিজনের থেকে এই সিজনটা কোথায় একটু আলাদা হতে পারে? প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যে আগের সিজনের থেকে একটু বেটার, আগের সিজন থেকে আরো স্মার্ট, আরো দেখতে সুন্দর ঝকঝকে, কন্টেন্টগুলো আরো মানে উন্নত করা, এবং প্রতিনিয়তই কিন্তু বাংলাদেশের মানুষের মুড চেঞ্জ হচ্ছে, মানে পুরো পৃথিবীরই মুড চেঞ্জ হচ্ছে, টেস্ট চেঞ্জ হচ্ছে, নতুন ট্রেন্ড আসতেছে, তো সেই সকল ট্রেন্ডি জিনিসগুলো টেস্ট যাতে, এখন তো জেনজি সবাই বলতেছে, জেনজিদের যাতে খুশি করতে পারি, এবং সাথে সাথে আমাদের আগের যে দর্শকগুলো আছে তাদেরকেও মানে মিক্স ম্যাচ করে একটা প্রেজেন্টেশন তৈরি করা, এটা খুবই চ্যালেঞ্জিং হবে, বাট আমরা প্রতিবারের মতো আশা করি এবারও উতরে যাব এবং এবারও আগের থেকে অনেক অনেক বেশি বেটার হবে। কি মনে করছেন এবারে ইয়াংদের পার্টিসিপেশন, মানে জেনজি যাদেরকে আমরা বলছি, তাদের পার্টিসিপেশন কেমন থাকতে পারে? এবার আমরা অনেক বেশি আশাবাদী, কারণ এর আগের বারে থেকে মানে সিজন 6 যদি বলি, তখন আমরা যেই একটা মেন্টাল স্টেটে ছিলাম, এখন কিন্তু আমরা জানি যে আমাদের দেশে প্রত্যেকটা ইয়াং তারা কতটা ক্রিয়েটিভ, কতটা এনার্জেটিক, কতটা তারা মানে দিতে পারে নিজেকে বিলিয়ে। তো সেই জায়গা থেকে আমাদের এবার অডিশনের চুজিংটাও সেরকম হবে যাতে আমরা খুব বেস্ট পারফর্মার নিয়ে আসতে পারি এবং তাদেরকে ট্রেন করে গ্রেটেস্ট বানাইতে পারি। এটা আমরা চেষ্টা করব, কারণ আমরা আগে জানতাম না যে আচ্ছা এই জেনারেশনে কি হবে, এরা কিছু পড়তে চায় না, কিছু জানতে চায় না, কিছু শিখতে চায় না নতুন কিছু, মানে আমাদের মেন্টালিটিটা এরকম ছিল। তো তাদের মধ্যে আমরা এফোর্টও এভাবেই দিতাম যে ওরা হবে না, মানে আমরা ধরে নিতাম মাইন্ডসেটটাও, যেহেতু আমরা এখন একটা নতুন একটা জেনারেশন দেখে ফেলছি, ওদের ক্যাপাবিলিটি দেখে ফেলছি, সুতরাং আমরা এখন ওইভাবেই ট্রিট করবো, আমরা মানসিকভাবে সেভাবে প্রস্তুত যে তোমাদেরকে এখন এটা করতে হবে, ডু অর ডাই, তোমাদেরকে এটা বেস্ট আমাদের আউটপুট দিতে হবে। সো আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে হাসো সিজন 7টা অন্য সিজনগুলোর চাইতে অনেক ভালো হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, যেহেতু এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, সুতরাং যারা পার্টিসিপেট করতে আসবে তাদের মধ্যে কোন কোয়ালিটিগুলো আপনারা প্রাইমারি লেভেলে দেখবেন? প্রাইমারি লেভেলে যেটা দেখা হবে তাদের প্রথমত কন্টেন্ট ইজ কিং। যে কোনো সেক্টরে আপনি যখন কন্টেন্টটা ভালো হবে, এটা যদি আপনি মোবাইল দিয়ে শ্যুট করেন সেটা হিট হবে, আপনি যে অনেক দামি ক্যামেরা দিয়ে শ্যুট করেন, বাট অনেক দামি ক্যামেরা দিয়ে আপনি ফালতু কন্টেন্ট শ্যুট করলে সেটা কোনো কাজ দেবে না। সো সর্বপ্রথম কন্টেন্ট, ওর মাথায় কী আছে, ক্রিয়েটিভিটি, নতুন কিছু ভাবার চেষ্টা, নতুন কিছু ক্রিয়েট করার যাতে করতে পারে, সেটা অল্প কিছু হোক, এবং দেন হলো প্রেজেন্টেশন। এই মানে স্ট্যান্ড আপ কমেডি ক্ষেত্রে এই দুইটা হলো সবচেয়ে বেস্ট। মানে আপনি যদি দেখতে সুন্দর হলেন কিনা এটা ডাজন্ট ম্যাটার, আপনার উঁচা লম্বা মোটা চিকন আমাকে দেখেই বুঝতে পারেন, কারণ আমি কোনদিন মিডিয়ার এই বডি নিয়ে মিডিয়াতে কাজ করা মানে কেমন একটা হয়ে যায় আর কি। তারপরও কন্টেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন এই দুইটা মানে ঠিক রাখতে পারলে বাকিগুলো এমনি এমনি হয়ে যায়, প্র্যাকটিস করতে করতে। আর সেভাবে তো ট্রেন আপ করার জন্য আপনারা থাকবেন। আমরা আছি, আমরা সব সময় আছি তাদের পাশে। আচ্ছা, এই যে একজন কমেডিয়ান বা স্ট্যান্ড আপ কমেডিয়ান, এই সেক্টরটা তো এর আগে ছিল না কখনো যে এইভাবে করে প্রফেশনাল এই জায়গাটাতে নেওয়া যায়। এখন কি মনে হচ্ছে যে বাংলাদেশে সেই জায়গাটুকু তৈরি হয়েছে? তৈরি পুরোপুরি হয়ে গেছে এটা বলাটা ভুল হবে, বাট হচ্ছে, বাট যতটুকু হয়েছে এনাফ, অনেক হয়েছে আগের তুলনায়, মানে ফাস্ট হয়েছে। আগে যেরকম আমাদের মানে কৌতুক অভিনেতা বলতো বা অনেক অন্যভাবে বলতো, সেই জায়গা থেকে একটা স্ট্যান্ড আপ কমেডি বলাটা শেখানো, মানে অনেকেই জায়গায় দেখা যায় স্টেজে গেলে বলে যে এখন চুটকি বলতে আসছেন, মানে আমরা প্রথম এইগুলো ফেস করতাম, তখন মানে মনে হতো যে আসলে তারা বুঝতেই পারতেছে না যে একটা চুটকি বলা বা একটা জাস্ট একটা জোক বলা আর স্ট্যান্ড আপ কমেডি মূল্যায়নের যে জায়গাটা অনেকটা তৈরি হয়েছে, অনেকটা এখন তৈরি হয়েছে। কেউ বলতেও পারতো না স্ট্যান্ড আপ কমেডি, বলতো স্ট্যান্ডার্ড কমেডি, এরকম বলতো। তো সেই জায়গা থেকে এখন অন্তত কাউকে বলতে হয় না আমাদের যে ভাই আমার নামের আগে স্ট্যান্ড আপ কমেডি, মানে তারা সবাই জানে এবং তারা বলতেও পারে এবং সেটা আসে। তো এইটাও কিন্তু অনেক বড় পাওয়া, যে এই জায়গাটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা শাওন ভাই, আপনি ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? আমি ছোটবেলায় খালি বড় হইতে চাইছি, যে মাঝে যাতে বন্ধ না হয়ে যায়। আমি বড় হইতে চাইছি, আর আমার বাবা মা চাইছে ডাক্তার হব। তো সেইভাবে পড়াশোনা, সায়েন্স নিয়ে পড়াশোনা, সায়েন্স নিয়ে পড়তে পড়তে মানে ডাক্তার তো হতে পারি নাই। তো এখন আমার অনেকেই বলে যে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, যদি হয়ে থাকে তাহলে তুমি সেই মেডিসিনের ডাক্তার। তো সেই হাসির ডাক্তার সেই জায়গা থেকে হতে পারে, কিন্তু
পাড়া প্রতিবেশী খুশি হলাম, বাবা মা একটু আর কি কষ্ট পেয়েছিল প্রথম দিকে, বাট দে আর নাও হ্যাপি, মানে তারা খুবই এখন খুশি, খুশি। অনেক খুশি। এবং তাদের সাপোর্ট ছাড়া আমি যে কোনোদিনও আসতে পারতাম না। মানে যদিও আমি ডাক্তার হই নাই বা অন্য লাইনে চলে গেছি বা অন্য সেক্টরে, তারা কোনোদিনও আমাকে একবারও বলেনি না যাস না। আচ্ছা, যখন মিরাক্কেলে গিয়েছিলেন তার আগে থেকে কি আপনি এইটার সাথে ছিলেন, মানে আমি কমেডিয়ান হিসেবে নিজেকে তৈরি করা বা ওই প্রসেসিং এর মধ্যে ছিলেন? না, ওই প্রসেসিং আমি হুট করে আসা। আমি ইউনিভার্সিটিতে যখন একদম লাস্ট ইয়ারে পড়ি তখন মানে হাসো ওয়ান এর অডিশনে মিরাক্কেল দেখতাম আমি ছোটবেলা থেকে, আমার বাসায় অল টাইম মিরাক্কেল চলতো। আমরা খেতে বসে মানে মিরাক্কেল না হলে আমাদের খাওয়া হজম হবে না, এরকম একটা অবস্থা ছিল। তো দেখতাম, কিন্তু কোনোদিন ওই প্ল্যাটফর্মে যাবো এটা মানে স্বপ্নেও আমি কোনোদিন চিন্তা করিনি যে আমি ইচ্ছা পোষণ করবো যে আমি ওখানে যাবো, এটাও আমার কখনো হয়নি। তো ভার্সিটি ক্লাস করতেছে, এমনি বন্ধুদের সাথে আড্ডা দিলে হাসির কথা বা মজার কথা, দেখা যায় যে শান্তকে লাগবে, তুই না হলে আড্ডা জমে না, এরকম একটা সিচুয়েশন ছিল আমার লাইফে আর কি, যে আজকে আড্ডা শান্ত আসতে হবে, তুই না আসতে জমে না, কেউ আসবে না, এই আসবেন। তো ওই থেকে আমার এক ফ্রেন্ড নিজে থেকেই এনটিভিতে যে হাসোটা হয়, হাসো সিজন মানে, ও নিজেই রেজিস্ট্রেশন করছে, আমি রেজিস্ট্রেশন কিন্তু করিনি। ও করে আমার মেসেজকে পাঠাচ্ছে, এই জায়গায় তো রেজিস্ট্রেশন করে দিছি, কালকে অডিশন, তুই যা অডিশন দিবি। আমি কি বলো, আমি 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 কেন দেবো, তুই আমাদের যেভাবে হাসাস এগুলো বললেই দেখবি তুই পেয়ে যাবি। আমি এই মানে বন্ধুদের হাসা টিভিতে গিয়ে হাসানো এক না রে বন্ধু, আমি এটা পারবো না। পরে ও নিজে গুগল থেকে 10টা যোগ ডাউনলোড করে আমাকে পাঠায়, বলে এই যে 10টা যোগ তোকে দিলাম, এটা মুখস্থ করে গিয়ে বলবি। তো আমি ভাবলাম যে যাক, টিভিতে যাবো, একটা টিভি চ্যানেলে যাবো, পারি আর না পারি এটাই বড় কথা, যে টিভি দেখবো লোকজন কিভাবে শুটিং করে ক্যামেরার সামনে, এটাই আমার খুব ইচ্ছা ছিল যে ক্যামেরা দেখতে যাবো। আসার পরে অডিশন দিচ্ছি, অডিশন দেওয়ার পর আমি জানি যে সিলেক্ট হবো না, বাট তারপর সিলেক্ট হলাম। মানে জার্নিটা যে এইভাবে শুরু হবে আমি নিজেও জানি না, আমার জার্নি শুরু হয়ে গেছে। ওখান থেকে অডিশনে সিলেক্ট হলাম, পারফর্ম করলাম। আমরা পারফর্ম করতে করতে আমাদের সাথেই কলিগ আবু হেনা রনি, সে তখন মিরাক্কেল চলে গেল আমাদের হাসো ওয়ানে করার পরে। তখন মিরাক্কেলে নিজের ফ্রেন্ড বা কলিগ আবু হেনা রনির সাথে যখন আমরা তারা যখন দেখি, তখন আস্তে আস্তে মনে ইচ্ছা হলো যে আচ্ছা ও যেতে পারলে তাহলে আমি হয়তো পারবো। আমরা একসাথেই কাজ করছি হাসো ওয়ানে, আমরা একসাথেই গ্রুমিং হয়েছি, একই গ্রুমিং আমরা করছি, আমরা একইভাবে সহযোদ্ধা ছিলাম, তো আমি কেন পারবো না। তারপর থেকে আমি ট্রাই করি, মিরাক্কেল 6-এ রনি যায়, তারপর হয় অসাম সালা। আমি অডিশন দিই, একবার না 4বার অডিশন দিই, কারণ ঢাকায় অডিশন দিই টিকি নেই। তারপর আবার খুলনায় গেছি, যে খুলনায় গিয়ে অডিশন দেয় একটু ভালো করে, সেখানেও টিকি নেই। তারপরে আমি আবার যে ময়মনসিংহ না কিশোরগঞ্জের দিকে হয়েছে, এরকম 3-4 জায়গায় অডিশন দিয়ে কোনোবারই টিকি নেই। পরে আমি ভাবলাম না, এত জলদি হয়তো আমি প্রিপেয়ার না, আমি আরও 1 বছর টাইম নিলাম। তারপর মিরাক্কেল 7 যখন আসলো, তখন আমি অডিশনে টিকলাম। এরপরে জানি সবাই জানে, এরপরে মানে বিভিন্ন সময়ে হাসো বলি বা মিরাক্কেল বলি, অনেক জায়গাতে আপনি পারফর্ম করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছেন। আপনার লাইফে পাওয়া বেস্ট কমপ্লিমেন্ট কোনটা? আমার লাইফে পাওয়া বেস্ট কমপ্লিমেন্ট বলতে গেলে অনেকগুলো হবে, কারণ আমি খুব ইমোশনাল, তো মানে কেউ অল্প একটু প্রশংসা করলেন সেটা আমার কাছে অনেক বড় মনে হয়, মানে কেউ একটু হালকা আদর করে দিলে আমি বলে যাই। তো আমি খুব বেশি ইমোশনাল, দ্যাটস ওয়াই আমার কাছে অনেকগুলো বেস্ট মনে হয়, যেটা যখন সামনে থাকে সেটা আমাকে বেস্ট মনে হয়। কিন্তু আমার একটা স্মৃতি আমি মানে একটা স্মৃতি, অনেক স্মৃতি আছে, মানে লাইফে এমন এমন জায়গা থেকে আমি এমন এমন সুবিধা পেয়ে গেছি, জাস্ট কিছুই না, আমি তো কোনো বড় ফিগারও না বা আমার ব্যাকগ্রাউন্ড অত মজবুত না, বাট কোনো একটা জায়গায় যেখানে দেখি যে সবাই একরকম ট্রিট হচ্ছে, আমাকে দেখার পরে তারা ভালোবেসে আলাদাভাবে ট্রিট করতেছে। এক কাপ চা খাওয়ালো, মানে যে জায়গাটা বসার সুযোগ নাই সেই জায়গায় ডাক দিয়ে আমাকে বসায় চা খাওয়ালো। তো ওই রেসপেক্টটা যখন পাই না, তখন মনে হয় যে জীবনে আর কিছু লাগবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি আর কিছু লাগবে না। এই যে 1000 মানুষের থেকে আমাকে আলাদাভাবে চিনে আমাকে যে 1 কাপ চা খাওয়াইলো, এই সম্মানটা পাইতেই তো অনেকে অনেক কোটি কোটি টাকা খরচ করে ফেলে, কিন্তু তারপর ওই সম্মানটা পায় না। সত্যি কথা, এক্স্যাক্টলি। তো ওইটা যখন পাই না, তখন আমার কাছে মনে হয় পৃথিবীতে আমার আর কিছু চাওয়ার নেই, যা পাইছি অনেক বেশি পাইছি। এখন শুধু যাতে এইটা নষ্ট না হয় কোনোদিন, কেউ যাতে আমাকে ডিসরেসপেক্ট না করতে পারে কখনো, এটার জন্য এইটুকু মেনটেন করাটা আমার আজীবনের কাজ। সেটাই। আচ্ছা, নাটকের সাথে কিভাবে ইনভলভ হলেন? মানে কমেডিয়ান হিসেবে তো কাজ করছিলেন, নাটকে কিভাবে আসলেন? নাটক হচ্ছে আমি ভার্সিটি থেকে থিয়েটার করি, আমি থিয়েটারে কাজ করতাম, তো সেই জায়গা থেকে অভিনয়টা আমার একটা পিপাসা ছিল। বেসিক্যালি আমার মনে হয় যে আমার নাটকের ওই পিপাসা থেকেই কমেডিটা আমার গেছে। বাট তো ওই নাটক করতে 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 আমি বিশেষ করে কমেডি ক্যারেক্টারগুলো করতাম স্টেজে, মঞ্চ নাটক যখন হইতো, ফানি যে কোনো ক্যারেক্টার থাকলে এটা সাউন্ড করবে, এটা অল টাইম ফিক্স থাকতো আমাদের থিয়েটারে, এটা সাউন্ড করতো। ওই করতে করতে সবার মধ্যে ওই এটা, তো আমার ভিতরে একটা ক্ষুধা ছিল অভিনয় করবো, বাট কখনো ওই নাটকে করার সুযোগ হয়নি। মিরাক্কেলে পরে আসার পরে আস্তে আস্তে। আচ্ছা, নাটকগুলো যখন করেন, যখন চরিত্রগুলো আপনাকে দেওয়া হয়, সবই কি ফানি টাইপের ক্যারেক্টারগুলো? না, আমি ফানি টাইপের সিরিয়াস ক্যারেক্টারও করেছি, ফানিও করেছি, বড় ভাই, মানে ক্যারেক্টারটি যা যা করে মোটামুটি আমি সব ধরনের ক্যারেক্টারই কাজ করি।
আচ্ছা, থিয়েটার কি এখন করা হচ্ছে? এখন তো থিয়েটার এখন করা হচ্ছে না, একদম সময় হয় না আমার। আচ্ছা, এখন তাহলে কি মূলত করছেন আপনি, মানে নিজের ইউটিউব চ্যানেল বা অন্য আমার কোনো নিজের কিছুর জন্য? ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকও পেজ আছে। এই দুইটা তো এখন তেমন একটা কন্টিনিউ হয় না, দেখা যায় যখন একটু ফ্রি থাকি তখন কন্টিনিউ করি, আবার অফ হয়ে যায়। তো ওইটা নিয়ে কাজ করা ছাড়াও আমার একটা রেডিও স্টেশনে আমি জব করি আরজে এবং প্রডিউসার হিসেবে। তো সেই রেডিও স্টেশনে যেতে হয়, প্লাস কর্পোরেট শোজ, এবং মাঝে মাঝে মানে আমার এই জব প্লাস পাশাপাশি নিজের পেজ দেখার পরে তারপরে কিছু সময় যখন ভালো নাটকের স্ক্রিপ্ট পাই, আমি নাটকেও কাজ করতেছি আর কি। আচ্ছা, এই নিয়ে মানে সব দিকেই সব নৌকে পা দিয়ে রাখছি, জানি না যেটা কাজ করে মানে কোনোটা ছাড়তে ইচ্ছে করতেছে না, এত আপন হয়ে গেছে যে এটা ছেড়ে এটাতে ফোকাস করব শুধু, সেটাও ইচ্ছা করতেছে না, আবার যে এতগুলো ছেড়ে দিব বা একটাতে ফোকাস করব। তো সব সাইমেন্টেনিয়াসলি যখন যেখানে পাইতেছে আর কি সেখান থেকে ওটা না, করতেছি। কাজ কিন্তু আশীর্বাদের মতো, তাই না? এটা একটা নিজের প্রার্থনার মতন, যেখানে কাজ পাওয়া যায় সেখানে কাজ করাটাই মূলত কাজ। এখন একটু জানতে চাইবো যে অনেক কিছু আসলে জীবনে করছেন, কিন্তু একটা তো টার্গেট থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে যে আমি আসলে এই জায়গাতে নিজেকে দেখতে চাই, এইভাবে কাজ করতে চাই। সেরকম কোনো কিছু কি পরিকল্পনা, সেরকম কোনো টার্গেট বা লক্ষ্য আছে? লক্ষ্য বলতে আমার লক্ষ্য খুব ছোট ছোট, আসলে বড় টার্গেট নিলে না আমি ভয় পাই। আমি জানি না, সবাই বলে বড় স্বপ্ন দেখতে, আসলে বড় স্বপ্ন দেখা উচিত, কিন্তু বড় স্বপ্ন দেখলে কি আমি একটু অলস প্রকৃতির প্লাস ইমোশনাল, মনে হয় যে অত বড় স্বপ্ন আমি পারবো না, আমার নিজের কাছেই মনে হয়। তো হয় কি আমি প্রতিদিনের টার্গেট প্রতিদিন নিয়ে নিই, যেমন আজকে টার্গেট এই কাজ করবো, এটা আমি ফিল আপ করতে পারলে আমি আজকে সাকসেস। আমি আমার মনে হয় যে প্রতিদিনের টার্গেট প্রতিদিন ফিল আপ করতে পারি, আমি প্রতিদিনই সাকসেস। অনেক বড় টার্গেট নিয়ে করতে পারলাম না, এই হতাশা আমার মনে হয় আমি নিতে পারবো না, এই জন্য আমি খুব ছোট টার্গেট নেই। আর আমার বর্তমানে তেমন কোনো টার্গেট নেই, আমার একটাই টার্গেট এই জীবনটাকে সুন্দরভাবে কাটানো। আমার একটা ছোট্ট মেয়ে আছে 3 বছরের, তাকে ভালো মানুষ করে তোলা, সে শিক্ষিত হলো কি হলো না, সে পড়াশোনা পারলো কি পারলো না, সে খেলাধুলায় ভালো কি ভালো না, আমার কিচ্ছু যায় আসে না। আমার যায় আসে সে একটা ভালো মানুষ হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে, একদম সুস্থ চিন্তার মানুষ হতে হবে। আমি যদি তাকে মানুষের মতো মানুষ করতে পারি, এটাই আমার এখন টার্গেট। এটা করতে আমার যতটুকু দরকার উপরওয়ালা যেন আমার ততটুকুই দেয়, এর বেশি আমার একদমই দরকার নেই। এটাই আমার টার্গেট, মানে ওকে মানুষ করতে এবং আমাদের ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালাতে যতটুকু দরকার অতটুকু হলে মেয়ে না। ভীষণ আবেগী হয়ে গেলাম শাওন ভাই। এক্স্যাক্টলি, আমার এর চেয়ে বেশি কিছু দরকার নেই। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, জোকস না বলে তো অবশ্যই আমরা আপনাকে যেতে দিব না। কোন জোকসটি শোনাবেন? একটি জোকস শুনি। এই যে আমি অ্যাকচুয়ালি কি আমার বউ সবসময় আমার কমপ্লেইন করে, তোমার যেখানেই কোনো জোক বলতে পারো, তুমি বউকে পচায় কেন জোক বলো? আচ্ছা, এবার আমরা বউকে পচাবো না। হ্যাঁ, আমি এখন সেটা আমি কন্টিনিউ করি, কারণ এই জন্য হলেও আমার সাথে দুটো কথা বলে, এর জন্য হলেও সাথে আমার ঝগড়া লাগে, এই জন্য আমি ইচ্ছা করে বলি। তো আজকে আমি বউকে নিয়ে বলবো, তুমি মাইন্ড করলে কিছু করার নেই। আমি আমার ওয়াইফকে বললাম আর কি। হয় না, একদিন আমার ওয়াইফ আমাকে এসে বলতেছে যে শাওন, এই যে সামনের দোকানদারটা আছে না, উনি খুব ফালতু মানুষ। আমি কেন, কি হয়েছে? কার কখনো ওই দোকান থেকে কিছু কিনবা না। আমি কি হয়েছে, তো রাখছো কেন বলো আমারে? বলে আমি এত টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, আমারে 2 নম্বর নকল ফালতু জিনিস ধরাই দিছে, ওই দোকানে আমি তো যাবোই না, তুমিও কোনোদিন যাবা না। আমাকে দেখো এত রাগ করার কিছু হয় নাই, হ্যাঁ, বিয়ের সময় তো তোমার বাবা আমার ফালতু জিনিস ধরাই দিছে, তাই বলে আমি কি শ্বশুরবাড়ি যাই না? 3-4 দিন কথা বন্ধ থাকে। এটা প্রচার হওয়ার পরেও মনে হয় 3-4 দিন কথা বন্ধ থাকতে পারে। এরকম হয় আমার, যখন মনে হয় যে না ওর থেকে একটু দূরে থাকা দরকার, একটু ডিসটেন্স দরকার, তখন আমি দুই একটা জোক বলে ছুটি নিয়ে নিই 3 দিনের। এই যে মন ভালো করার কারিগর, হাসির ডাক্তার শাওন মজুমদার সবসময় যেন এভাবে হাসিয়ে যেতে পারে, সেটাই প্রত্যাশা থাকবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে ডাকার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন, বাকিটুকু ওই দোয়া দিয়ে আমি কাজ করে নেব। অবশ্যই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।